বাট নোট আপনি এমনভাবে করুন যেন এক পেজের মধ্যে সবগুলো ইনফরমেশন ফিক্সড করা যায়। যত বেশি ইনফরমেশন কোর ইনফরমেশন আপনি এক পেজে ফিক্সড করতে পারবেন তত ভালো। এবং এটা কেন, এটা হচ্ছে আপনি যখন এক পলক সে এক পেজের দিকে তাকাবেন তখনই আপনার মস্তিষ্কে সবগুলো ইনফরমেশন আপনি একসাথে কালেক্ট করতে পারবেন। এটা আপনার মস্তিষ্ককে খুব তাড়াতাড়ি জিনিসটা ক্যাচ করতে হেল্প করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পড়াশোনা, পরীক্ষা, এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। সো পরীক্ষার হলে যেই সমস্যাটা আমরা সবচাইতে বেশি পড়ি সেটা হচ্ছে উত্তর ভুলে যাওয়ার সমস্যা। অর্থাৎ আপনি বাসা থেকে যাই শিখে আসেন না কেন, পরীক্ষার হলে এসে সেই কনসেপ্টগুলোকে, সেই আইডিয়াগুলোকে আপনি প্রপারভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারেন না। এই সমস্যাটা আমাদের অলমোস্ট সবারই হয়। কিন্তু এটা কেন হয়? আপনি আরেকটা ব্যাপার দেখেন, আপনি যখন ক্লাসে যান আপনি সব কিছু বুঝতে পারেন, ম্যাম কি বলছে আপনি খুব ভালোভাবে কানেক্ট করতে পারেন, আপনি খুব ভালো রেসপন্স করতে পারেন, বা ম্যাম বা স্যাররা যা বোঝাচ্ছেন আপনি সবই ভালোভাবে বুঝতে পারেন। কিন্তু দেখা যায় পরীক্ষার হলে যে আপনার এই যে জ্ঞান, আপনার এই যে বুদ্ধি, আপনি যেটা বুঝেছেন, শিখেছেন, সেটা সঠিক ব্যবহার করে আপনি আসতে পারেন না, সঠিকভাবে লিখে আসতে পারেন না। এই সমস্যাটা আমাদের জীবনের সাথে এত বেশি পরিমাণ জড়িত যে আমরা একেবারে জর্জরিত এই সমস্যা। সো এটা কেন হয় আর আমরা এ থেকে কি করে বের হয়ে আসতে পারি, কি করে আমরা ভালোভাবে পরীক্ষার হলে খাতায় ভরপুর করে উত্তরপত্রে কোর ইনফরমেশনগুলোকে ব্যবহার করে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে একটা উত্তর লিখে আসতে পারি, কিভাবে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো এক নম্বরে আমি বলেছি ফোকাস অন দ্য টপিক অ্যান্ড কনসেপ্ট। আপনি যখন একটা টপিকে ফোকাস করবেন, ফোকাস করার মাধ্যমে সেই টপিকের যে কনসেপ্ট আছে সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার আপনি কি করে করবেন? কনসেপ্ট ক্লিয়ার করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি প্রশ্ন করা। অর্থাৎ এটা কি, এটা কেন, এটা কিভাবে, এটা কখন, এটা কোথায়। আপনি এই প্রশ্নগুলো করতে থাকুন নিজেকে, এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনি কনসেপ্ট থেকে খুঁজে বের করুন। তাহলে জিনিসটা আপনার মনে প্রাণে মস্তিষ্কে জিনিসটা আত্মস্থ হয়ে যাবে। এবং যখন আপনার এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া শেষ, তখন আপনি এই কনসেপ্টের সাথে রিলেটেড যে ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে সেটা নিয়ে একটু চিন্তা করুন। সো আপনি কনসেপ্ট ক্লিয়ার করলেন এবং এটার সাথে সম্ভাব্য কোয়েশ্চেনগুলো আপনি ভাবলেন, এবং সেই কোয়েশ্চেনগুলো করলেন আপনি নিজেকে, সেই কোয়েশ্চেনগুলোর সাথে কনসেপ্টের সাথে একটা কানেকশন তৈরি করলেন যে এই কোয়েশ্চেনগুলো কনসেপ্টের সাথে কিভাবে রিলেটেড। এই জিনিসটা যখন আপনি ভাববেন তখন আপনার কনসেপ্ট এবং কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেনগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। আসেন এবার 2 নম্বর পয়েন্টটা দেখি। চেক ডিফিকাল্ট স্পেলিং, প্রনাউন্সিয়েশন অফ কিওয়ার্ডস। সো এখানে বলা হচ্ছে ডিফিকাল্ট স্পেলিং চেক করবেন এবং প্রনাউন্সিয়েশন চেক করবেন। এটা না, আরও কিছু বিষয় এখানে আছে যেটা আপনাকে চেক করতে হবে, ভাবতে হবে। সো আপনি যখন কোনো কিছু পড়ছেন সেখানে আপনি অনেক রকম শব্দ খুঁজে পাবেন যেগুলো আপনি আগে কোনোদিন পড়েননি, আগে কোনোদিন শুনেননি, বা এটার প্রনাউন্সিয়েশন আপনি জানেন না। সো প্রথমেই আপনি এটার অর্থ চেক করে নেবেন, খুবই স্বাভাবিক একটা বিষয়। প্রনাউন্সিয়েশন চেক করে নেবেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে পড়ার সময় আপনি অবশ্যই শব্দগুলোর নিচে আপনি মার্ক করে রাখবেন। পড়া শেষ করে যেই শব্দগুলো আপনি কখনো দেখেননি বা শুনেননি সেই শব্দগুলো গুগল ইমেজ সার্চ বক্সে যেয়ে আপনি সার্চ করে সেই শব্দগুলোর ইমেজ দেখে নেবেন। অর্থাৎ যে জিনিসটা আপনি খুঁজছেন বা যে জিনিসটা আপনি মাত্র পড়লেন সেই জিনিসটা আসলে কি, বা এটা দেখতে কেমন। একটা এক্সাম্পল দিই। সো আমি যখন দ্য রেপ অফ দ্য লক নিয়ে ক্লাস বানাচ্ছিলাম সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট শব্দ আমি খুঁজে পাই যেগুলো রিলেটেড টু দ্য কনটেক্সট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টু এক্সপ্লেন, কিন্তু আমি সেগুলো জানিও না, কোনোদিন দেখিও নি। সো আমি যখন গুগল সার্চ বারে যে সেই শব্দগুলো খুঁজলাম আমি অনেক অনেক ইমেজ খুঁজে পেলাম যেগুলো সম্পর্কে আমি অবগত ছিলাম না। এর মধ্যে একটা ছিল সুইপিং ট্রেন। সো সুইপিং ট্রেন হচ্ছে উইমেনদের লং গাউন, যেগুলো সাধারণত উইমেনরা বিয়েতে পরে যায় বা বড় বড় অনুষ্ঠানে পরে যায়। সো আমি এটা কোনোদিন জানতাম না বা শুনিও নি। সো আমি যখন সার্চ বারে গেলাম এবং সার্চ করলাম আমি ইমেজটা খুঁজে পেলাম যেটা কনটেক্সটের সাথে আমাকে রিলেট করতে, মেন্টাল ক্লারিটি আনতে আমাকে হেল্প করলো। সো আপনি যদি কোনো বিষয়ে মেন্টাল ক্লারিটি চান, অর্থাৎ আপনি জাস্ট জিনিসটা শুনেনি না, আপনি জিনিসটাকে ভালোভাবে দেখে বুঝে না প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন, এইভাবে করলে আপনার কি হবে, আপনি কিওয়ার্ডগুলো কখনো ভুলবেন না। সো আপনাকে যেটা করতে হবে কিওয়ার্ড সার্চ করতে হবে, কিওয়ার্ডের স্পেলিং চেক করতে হবে, ডেফিনেশন চেক করতে হবে। তারপর আপনাকে যে গুগল সার্চ বারে সেই কিওয়ার্ডগুলো দেখতে কেমন বা এটার ফিজিক্যাল কি কনসেপ্ট আছে সেটা আপনাকে চেক করে নিতে হবে। এভাবে করলে আপনি কখনোই আপনি যা পড়েছেন আপনি তা ভুলবেন না, ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম এই ক্ষেত্রে। তৃতীয়ত আপনি যেটা করবেন সেটা হচ্ছে নোট ডাউন কোর ইনফরমেশন। সো হোয়াট ইজ কোর ইনফরমেশন? কোর ইনফরমেশন হচ্ছে এমন কিছু ইনফরমেশন যেগুলো আপনার প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনার কনসেপ্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এগুলো এমন কিছু ইনফরমেশন যেগুলো ছাড়া আপনার এই কনসেপ্টটা ফুলফিল হয় না, যেগুলো ছাড়া আপনি যদি উত্তর করেন সেই উত্তরকে উত্তর বলে ধরে নেওয়া যাবে না। এইরকম যে কি ইনফরমেশন, কি নোটগুলো আছে সেইখানে, সেগুলো আপনি আলাদা করে ফেলুন।
এবার 4 নম্বরটা লক্ষ্য করুন, প্রিপেয়ার আ শর্ট আনসার উইথ দ্য ইনফরমেশনস। সো আপনি যে কোর ইনফরমেশনগুলোকে আলাদা করে নিয়েছেন সেগুলো দ্বারা আপনি শর্ট আনসার তৈরি করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার প্রশ্ন রেডি করার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনাকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে। আপনি আমার চারপাশে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন, এগুলো সব হাতে তৈরি করা নোট। এই নোটগুলো আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, এর মাধ্যমে আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে নোট আসলে কিভাবে করবেন। ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে একদম কালার পেন দিয়ে মার্কার পেন দিয়ে নোট করতে হবে, ব্যাপারটা এরকম না। বাট নোট আপনি এমনভাবে করুন যেন এক পেজের মধ্যে সবগুলো ইনফরমেশন ফিক্সড করা যায়। যত বেশি ইনফরমেশন কোর ইনফরমেশন আপনি এক পেজে ফিক্সড করতে পারবেন তত ভালো। এবং এটা কেন, এটা হচ্ছে আপনি যখন এক পলক সে এক পেজের দিকে তাকাবেন তখনই আপনার মস্তিষ্কে সবগুলো ইনফরমেশন আপনি একসাথে কালেক্ট করতে পারবেন। এটাকে বলে অ্যাট এ গ্লান্স লক্ষ্য করা বা এক পলকে দেখা। এটা আপনার মস্তিষ্ককে খুব তাড়াতাড়ি জিনিসটা ক্যাচ করতে হেল্প করবে। এবার 5 নম্বরটা লক্ষ্য করুন, সেলফ টেস্টিং, রাইট অ্যান্ড চেক, প্র্যাকটিস রাইটিং। এটা হচ্ছে মূল কথা। 5 নম্বরে আপনি যাই করছেন, যে ইনফরমেশন কালেক্ট করছেন, পড়ছেন, দেখছেন, শুনছেন, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন রাইটিং, তাহলে আপনার সবকিছুই বৃথা। আপনাকে প্রশ্ন রেডি করার পরে, প্রশ্নের উত্তর রেডি করার পরে আপনাকে রাইটিংটা প্র্যাকটিস করতে হবে। আপনি রাইটিং প্র্যাকটিস না করে আপনি কখনোই পরীক্ষা ভালো করতে পারবেন না। রাইটিং প্র্যাকটিস ইজ মাস্ট। এই রাইটিং প্র্যাকটিস সম্পর্কে আমি আমাদের ক্লাসের আমার একটা ক্লাসমেট সম্পর্কে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, খুবই ভালো একটা মেয়ে। সেই শুরু থেকেই দেখেছি মেয়েটাকে যে খুব মশগুল টাইপের একটা মেয়ে, খুব মজা করে ক্লাস করে, আনন্দ নেয়, মজা করে সবার সাথে গল্প করে, অনেক ফ্রেন্ডলি একটা মেয়ে। একটা এরকম না যে খুব বেশি সিরিয়াসলি লেখাপড়া করে। কিন্তু দেখা যায় কি, যে পরীক্ষার হলে সে সব সময় ভালো নাম্বার পায়, সে সব সময় ভালো আনসার করে আসে। সো আমি আসলে ভাবতাম মনে মনে যে কেন এমনটা কেন হচ্ছে। আমরা অনেক সিরিয়াস, ক্লাসে বসি, ক্লাস করি, পড়াশোনা করি মোটামুটি, তারপরেও পরীক্ষার হলে ভালো আনসার করতে পারি না কেন, কিন্তু সে কেন এত ভালো আনসার করে। আমি উত্তরটা খুঁজতে শুরু করলাম। সো একদিন আমি খুব ভালো করে লক্ষ্য করলাম, যেটা আমি আগেও লক্ষ্য করেছি কিন্তু ওইভাবে লক্ষ্য করা হয়নি। সেটা হচ্ছে, সে পড়াশোনা বাসায় যাই করুক বা নাই করুক, কিন্তু সে যেটা সবসময় ক্লাসে করে সেটা হচ্ছে নোট ডাউন করা। মনে করেন আপনি ক্লাস নিয়মিত করছেন এবং ক্লাসে যা পড়াচ্ছে, স্যারের মুখ থেকে যা বের হয়ে আসছে, আপনি সব কিছু আপনার খাতায় নোট করে নিচ্ছেন। এবং এতে করে আপনি বাসায় লিখেন আর না লিখেন, আপনি বাসায় প্র্যাকটিস করেন আর না করেন, আপনার এখানে কিন্তু 1.5 ঘন্টার ক্লাসে আপনি নিয়মিত প্র্যাকটিস করছেন, আপনি রাইটিং প্র্যাকটিস করছেন। স্যার যা বলছে সব কিছু সে কি করে, খাতায় তুলে নেয়, একেবারে কপি প্রিন্ট করে দেয় স্যারের লেখাগুলো সব খাতায়। যখন স্যার নিজের মুখ থেকে নির্গত শব্দগুলো পরীক্ষার খাতা দেখতে পায়, স্যার তো এমনিতেই খুশিতে আবেগে আপ্লুত হয়ে যায়। সো আপনি যখন ক্লাস 1-1.5 ঘন্টার ক্লাসে নিয়মিত খাতায় লিখবেন, আপনার কিন্তু নিয়মিত রাইটিং প্র্যাকটিসটা হচ্ছে, বাধ্যতামূলক হচ্ছে। আপনি বাসায় প্র্যাকটিস করেন আর না করেন, আপনি কিন্তু ক্লাসে লেখার মাধ্যমে আপনি আপনার রাইটিং প্র্যাকটিসটা নিয়মিত করছেন। সো ক্লাসে নোট ডাউন করা, স্যাররা কি বলে সেটাকে লিখে রাখা, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যখন ক্লাসে যাবেন, স্যার যাই বলুক যাই পড়াক, সেগুলো আপনি খাতায় নোট করবেন এবং নোট করার মাধ্যমে আপনি আপনার রাইটিং প্র্যাকটিসটা করবেন। আপনি বাসায় করেন আর না করেন, আপনি যখন ক্লাসে নোট করবেন তখন কিন্তু আপনার রাইটিং প্র্যাকটিস আলটিমেটলি হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডোন্ট বি টু সিরিয়াস, টেক ডিপ ব্রেথস। সো এখানে যেটা বলা হচ্ছে, পরীক্ষার হলে যে আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক বেশি চিন্তিত থাকি, উদ্বিগ্ন থাকি এবং টেনশনে মরে যাই। এতে করে কি হয়, আমাদের যে মাংসপেশি আছে, আমাদের যে মস্তিষ্ক আছে, সেটা নেগেটিভ কেমিক্যাল নিঃসরণ করে, যেটা আমাদের বডির জন্য, আমাদের হেলথের জন্য, আমাদের মনের জন্য ভালো না। সো আপনি যখন পরীক্ষার হলে যাবেন বা পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন, আপনি যত শান্ত থাকতে পারেন ততই ভালো। অনেক বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, একেবারে শান্ত থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজে যা প্রিপারেশন নিয়েছেন তার উপর বিশ্বাস রাখুন। বিশ্বাস ছাড়া দুনিয়া চলে না। সো আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন এবং আপনি আপনার স্ট্রেংথের উপর ফোকাস করুন। এবং পরীক্ষার হলে যে খুব তাড়াহুড়া করা, হেলো হাই বাই বাই করে ধুমধাম করে এসব করার কোনো দরকার নেই। যত বেশি শান্ত থাকা সম্ভব ততই ভালো। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক ডিপ ব্রেথস। যত বেশি ব্রেথ নেবেন তত বেশি আপনার মাংসপেশি, আপনার মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে, আপনার মাইন্ডকে সেট করতে সহযোগিতা করবে ডিপ ব্রেথ। সো যত বেশি পারেন শান্ত থাকার চেষ্টা করুন। এটাই হচ্ছে আজকের মানে এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়।